আমরা অনেক সময় ব্যবহার করি আলোকিত স্বার্থপরতা। আপনি ব্যক্তিগতভাবে কেমন বাজেট প্রত্যাশা করছেন? এইটার চাপ অর্থনীতিতে বাড়তে থাকে। এবারের বাজেটের আকার প্রায় 9,30,000 কোটি টাকা। এটা অর্থনীতির জন্য ভালো না। সব মিলিয়ে ব্যাংকিং খাতটার যে ভঙ্গুর দশা, চাল ডাল নুন এগুলোর মূল্যস্ফীতি কিন্তু আরো অনেক বেশি। আমার বিনিয়োগকারীকে হয়রানি করব না, তাকে আমি সহযোগিতা করব। আমি যদি ক্ষতটা না জানি আমি কি ওষুধ দিব? একদিকে অভ্যন্তরীণ অর্থনীতির ভঙ্গুর দশা, অন্যদিকে বৈশ্বিক নানান সংকট। এই বাস্তবতাতেই নতুন আরেকটি অর্থ বছর, নতুন একটি বাজেট। আগামী এক বছর কেমন চলবে বাংলাদেশ অর্থনীতির বিবেচনায়, তাই একটু আলাপ করতে চাই আমাদের আজকের পডকাস্ট কথা চলুকে। আমাদের আজকের অতিথি ডক্টর মোস্তাফিজুর রহমান, অর্থনীতিবিদ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। একটা হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের পর অর্থনীতি 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালিয়েছে। এখন একটি নির্বাচিত সরকার বাংলাদেশে অর্থনৈতিক কাঠামোকে ভঙ্গুর অবস্থায় পেয়েছে বলে এই সরকার দাবি করে, এবং তার সাথে বৈশ্বিক সংকট, মধ্যপ্রাচ্য, ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, ইরান, সামগ্রিক বৈশ্বিক অর্থনীতির মধ্যেই এক ধরনের সাপ্রেশন আছে। সেই বাস্তবতায় আমাদের নতুন বাজেট। আপনি ব্যক্তিগতভাবে কেমন বাজেট প্রত্যাশা করছেন? প্রথম কথা হলো যে আপনি যে প্রেক্ষাপটটি বললেন সেটা খুবই আমার মনে হয় যে সঠিক। আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আমরা শুরু করেছি 2024-এর অগাস্টে, এবং তারপরে এইসব চ্যালেঞ্জগুলি আরও ঘনীভূত হয়েছে অনেক ক্ষেত্রেই। সেটা আমরা মূল্যস্ফীতি বলি, সেটা অব্যাহত আছে, উচ্চ মূল্যস্ফীতি। বিনিয়োগ বলি, স্থবিরতা, সেটা অব্যাহত আছে। আমাদের যে শ্রম সৃজন, সেটাও আমরা দেখছি যে লেটেস্ট যে লেবার ফোর্স সার্ভে, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 17 লাখ লোক শ্রমবাজার থেকে চলে গেছেন। আমাদের দারিদ্র্য সীমার নিচের জনসংখ্যা শতাংশ বেড়েছে। এই যে সমস্যাগুলি তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেগুলো অব্যাহত আছে। এর সাথে আপনি ঠিকই বলেছেন, বৈশ্বিক এখন তো নতুন মাত্রা যোগ হয়েছে, জ্বালানি নিরাপত্তা ঝুঁকির সামনে পড়েছে। আরেকটা আমি যোগ করব, সেটা হলো প্রত্যাশার চাপ। তারা তো একটা নির্বাচিত সরকার, একটা ম্যান্ডেট নিয়ে এসেছেন। সেই ম্যান্ডেটের মধ্যে অনেকগুলি প্রতিশ্রুতি আছে। জনকল্যাণমূলক একটি রাষ্ট্র গঠনের একটা তারা দায়বদ্ধতা নিয়েই এই বাজেটে তারা দিতে যাচ্ছেন। সুতরাং সবটা মিলে এটা একটা বড় ধরনের একটা ত্রিমুখী চাপের মধ্যে এই বাজেটটা প্রণীত হতে যাচ্ছে। তো সেদিক থেকে আমি বলবো যে এই প্রথম বাজেটটি তাদের জন্য একটা অগ্নি পরীক্ষাই হবে, এবং এই অগ্নি পরীক্ষায় তাদেরকে পাশ করতে হবে। এই বাজেটে কর্মসৃজন, বিনিয়োগে চাঙ্গা অবস্থা ফিরিয়ে আনা, উচ্চ মূল্যস্ফীতির চাপ রোধ করা এবং জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ, এগুলো আছে। যা বললাম সব কিছুই কিন্তু খরচের খাতায়। এটার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আবার আয়ও করতে হবে। এখানেই বড় চ্যালেঞ্জটা হবে যে ঘাটতি অর্থায়নটাকে সীমানার মধ্যে রেখে কিভাবে তারা উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলতি ব্যয়, এগুলো তারা সামাল দিতে পারবেন। যতদূর এখন পর্যন্ত জানা গেছে, এবারের বাজেটের আকার প্রায় 9,30,000 কোটি টাকা, এবং প্রতি বছরই এই বাজেটের আকার বাড়ে। এই যে ডাউস আকৃতির একটা বাজেট, এটা কি অনেকাংশেই পপুলিস্ট, অনেকাংশেই কি বাস্তবতা বিবর্জিত, শুধুমাত্র একটা বড় ফিগার দেখানোর জন্য? কারণ আমরা দেখি প্রতি বছরই রাজস্ব ঘাটতি থাকে অনেক। এইবারও আমি যতদূর এখন পর্যন্ত জানি 6,95,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তাহলে 9,30,000 কোটি টাকা কেন? দেখুন, আমাদের মতো উন্নয়নশীল দেশে এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের চাহিদা থাকবে। অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যেতে হলে আমার বিভিন্ন বিনিয়োগ লাগবে, আমার জনগণের বিভিন্ন ধরনের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা বিভিন্ন চাহিদা আছে, পাবলিক বিভিন্ন সার্ভিস দিতে হবে সরকারকে। সেটার নিরিখে বাজেট খুব বড় আমি বলবো না। এবং দেখুন, যদি গতবার থেকে এটা 18-20% বেশিও হয়, আমরা যদি মূল্যস্ফীতি তো তাহলে কিন্তু এটা প্রকৃত অর্থে বৃদ্ধিটা কিন্তু 18-20% হবে না, এটা হবে 8-9%।
এটা একটা ব্যাপার। দ্বিতীয় যেটা, আমরা যদি 9,30,000 কোটি টাকার মতো বাজেট একটা আসবে ধরি, এটা বাংলাদেশের জিডিপির নিরিখে এটা 13-14% মতো হয়। আমাদের দক্ষিণ এশিয়াতেও এটা 17-18%, আর উন্নয়নশীল দেশ যদি ফ্রান্স ধরেন বা ইউকে ধরেন, এটা 35% মতো জিডিপি। সো পাবলিক সার্ভিস আমাদের দেশে যে অনেক বেশি টাকা ব্যয় করছে তা কিন্তু না। সমস্যা যেটা, সেটা আপনি ঠিকই বলেছেন, সেটা হলো যে আমাদের যে আয়, রাজস্ব আয়, এটা যেহেতু অনেক কম, আমরা যদি ব্যয় যদি বাড়াতে চাই তাহলে আমাদের একটা বড় ধরনের ঘাটতি চলে আসে, এবং এই ঘাটতি অর্থায়নটা তো করতে হলো হয় অভ্যন্তরীণ ঋণ আর নয় হলে বৈদেশিক ঋণ। এইটার চাপ অর্থনীতিতে বাড়তে থাকে। সুতরাং আমরা খুব বেশি বড় করারও সুযোগ আমাদের নেই। এখন পর্যন্ত আমাদের দেশে যেটা এসেছে সেটা হলো আমি ব্যয় বেশি দেখাই, আয়ও বেশি দেখাই, প্রকৃতপক্ষে ব্যয়ও কম হয়, আয়ও আমার কম হয়, এবং আমি ঘাটতিটাকে একটা সীমানার মধ্যে রাখতে পারি। এটা তো একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম, একটা নিম্ন পর্যায়ের একটা ভারসাম্য। এটা অর্থনীতির জন্য ভালো না। এখন এইবারে চ্যালেঞ্জটা হবে যে তারা যদি ব্যয়টাকে যদি তারা করতে পারেন এবং ভালোভাবে করতে পারেন, যেটা করা উচিত, আর আয়টা যদি কম হয়, তখন কিন্তু আমরা একটা বিপজ্জনক একটা ঋণ ঝুঁকির মধ্যে পড়ে যাব। সো এইটাই হলো এইবারের একটা বড় চ্যালেঞ্জ আর কি। তো যদি তারা আগের মতো গতানুগতিকভাবে আমি ব্যয়ও কম করব, আয়ও যদি কম হয় সামাল দেব, সেটা করলে তো এবার আর ব্যতিক্রমী কিছু হবে না। এমনিই তো ব্যয়ের খাতে একদম শুরুর দিকে আছে সুদ, বিভিন্ন ঋণের সুদ এবং ঋণ সেই ফেরত দেওয়ার যে খাত, সেই খাতের ব্যয় অনেক বেশি। তার মধ্যে যদি আয় না বাড়ে, এবং আয় না বাড়ানোটার এই যে ট্যাক্স নেট বাড়ানোর, প্রতি বছরই শুনি ট্যাক্স নেট বাড়ানো হবে, 1 কোটির ওপরে টিনধারী, তার মধ্যে 33-34% রিটার্ন দাখিল করে। এই যে ভারসাম্যহীন অবস্থাটা, এইখানে নজর দেওয়া সম্ভব হচ্ছে না কেন? কর ব্যবস্থাপনার গলদ কোথায়? দেখুন, এখানে একটা বড় ধরনের একটা রাজনৈতিক অর্থনীতি আছে। আমাদের দেশে যে করটা আমাদের আহরণ করার কথা, এবং অন্যান্য দেশেও, সেটা মোটামুটিভাবে প্রত্যক্ষ করের উপরেই চাপ দিয়ে এটা করতে হবে। কিন্তু প্রত্যক্ষ কর, এটা তো যাদের উপরে পড়বে তারা তো সেইটা অনেক সময় দিতে রাজি না। তারা কম আয় দেখান, কম কর দেন। অপ্রত্যক্ষ কর যেটা নাকি আপনার চাল, নুন, ডাল কিনতে আপনাকে দিতে হবে, সেটা তো সাধারণ মানুষের উপরে বেশি পড়ে, এবং এটা থেকে তাদের কোনো পরিত্রাণ নাই। দোকানে গেলেই তাকে ওই করটা দিতে হবে, কারণ সরকার আগেই ওইটা আদায় করে রেখেছে, আমদানি স্তরে আদায় করে রেখেছে, ভ্যাটে আদায় করে রেখেছে। সো এইটা হলো একটা বড় সমস্যা। তো এখন আপনি ঠিকই বলেছেন যে আমাদের টিনধারী যারা, তাদের মধ্যে একটা সামান্য শতাংশই দেন, কিন্তু টিন তারা নিতে হয়, বিকজ ব্যবসা বাণিজ্য, ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে নানান সার্ভিসে বাধ্যবাধকতা আছে। কিন্তু যেটা আর কি করার কথা, যে এটা একটা ট্যাক্স বেস হিসাবে, সেটা কিন্তু হয় না। 1, 2 নাম্বার হলো যে জনগণ যেটা ট্যাক্স দেয় এবং সরকার যেটা পান, এর মধ্যে তো বড় একটা পার্থক্য আছে। এটা হলো প্রথম জায়গা যেখানে নাকি এখানে এই লিকেজটাকে যদি বন্ধ করা যায়। আমাদের দেশে কত লক্ষ জায়গা থেকে ভ্যাট দেয়, উৎপাদনকারী দেন, আমরা ভোক্তারা দেই, কিন্তু সরকার কতটা পয়েন্ট থেকে পান, এটা এনবিআরেরও হিসাব আছে। সামান্য একটা অংশ থেকে পান। 2015 সালে মুহিত সাহেব তার বাজেট স্পিচে বলেছিলেন যে 4 লক্ষ পয়েন্টে ভ্যাট দেওয়া হয়, সরকার পান হলো 24,000 পয়েন্ট থেকে, দেখেন 6%। তো এখানে তো বড় একটা লিকেজ আছে, যেটা নাকি পাবলিক দিচ্ছেন, প্রডিউসাররা দিচ্ছেন, রপ্তানিকারকরা দিচ্ছেন, কিন্তু সরকারের খাতায় হয়তো যাচ্ছে না। সো এই জায়গাটা হলো আরেকটা। তৃতীয় যেটা আমি বলবো সেটা হলো যে প্রযুক্তিকে যত আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি। আমার ব্যক্তিগত ধারণা যে যতক্ষণ পর্যন্ত আমার ব্যয়ের সাথে আমার আয়ের সামঞ্জস্য বিধান করতে না পারবো, এবং ট্যাক্স অফিসার না দেখতে পারবেন যে আমার ব্যয় কীরকম এবং আমার আয় কীরকম, ততক্ষণ পর্যন্ত আমরা এই ট্যাক্স বাড়াতে পারবেন না। আপনি দেখবেন ইভেন আমাদের আশেপাশে, চীনের কথা বাদে দিলাম, তো অনেক বছর আগেই তারা করেছে। ভারতেও আপনি একটা ছোট দোকানে যান, আপনি যদি একটা কিছু কিনেন, আপনি QR কোড দিয়ে আপনাকে কিন্তু পেমেন্টটা করতে হবে। মানে 20 টাকা 50 টাকাও পেমেন্ট করা যায়। হ্যাঁ, এটা তো এখন এইটা যদি করেন, এনবিআরের অফিসার উনি কিন্তু ওইটা দেখতে পারেন যে ব্যয়ের সংস্কৃতিটা কীরকম আর আয়ের সংস্কৃতিটা কীরকম, ওইটার মধ্যে একটা সামঞ্জস্য উনি বিধান করতে পারেন। এবং যদি ট্যাক্স না দেয়, উনি কিন্তু বলতে পারেন যে আপনার তো ব্যয় এরকম, আপনি আয় কেন এত কম দেখাচ্ছেন। সো এই বিষয়গুলো, সো আমার মনে হয় প্রযুক্তিকে খুব বড়োভাবে ব্যবহার করার একটা সময় আমাদের চলে আসছে। এখন
2020 সাল থেকে 2000 সাল থেকে ইনফ্যাক্ট আমরা দেখি যে বেশ বড় ধরনের চেষ্টা করা হয়েছে এই প্রযুক্তি কাজে লাগানো, ডিজিটালাইজেশন, ভ্যাট থেকে কাস্টমস ইত্যাদি করা হয়েছে, কিন্তু এমনভাবে করা হয়েছে যে সিস্টেমগুলো একটা আরেকটার সাথে কথা বলে না, ইন্টিগ্রেটেড না, ইন্টারঅপারেবিলিটি অফ দ্য সিস্টেমস যেটাকে বলা হয় সেটা নেই। তো তার ফলে হয় কি এনবিআর এর পক্ষে সম্ভব হয় না যে একটার সাথে আরেকটা সামঞ্জস্য বিধান করে তারপরে ট্যাক্সটাকে কত হওয়া উচিত সেটা নির্ধারণ করা। সো আমরা যত বেশি প্রযুক্তিকে আমরা আনতে পারবো তত ওই যে উন্নত দেশে একটা কথা আছে যে ট্যাক্স জাস্ট হ্যাপেন্স, ওটা অটোমেটিক্যালি ওটা হয়ে যায়, এটা আপনার দ্বিতীয়বার চিন্তা করতে হবে না বা এনবিআর অফিসারের দ্বিতীয়বার চিন্তা করতে, এটা অটোমেটিক্যালি চলে যায়। সো এই বিষয়গুলোর দিকে আমাদের যদি এই বাজেটে আমরা নজর দিতে পারি তাহলে হয়তো একটা ব্যতিক্রমী কিছু করতে পারবো। আপনি যে বললেন মানে প্রত্যক্ষ কর যারা দেন তারা অনেকেই এলিজিবল কর দেওয়ার জন্য কিন্তু দিতে চান না, আবার পরোক্ষ কর সাধারণ মানুষের উপর অনেক বেশি চাপ তৈরি করে। আবার ব্যবসায়ীরা তো এইটাও বলেন যে যারা ট্যাক্স দেন না তাদের ট্যাক্সটাও তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়, যারা ট্যাক্স একেবারেই দেয় না তাদের প্রতি কোনো নজর নাই, কিন্তু সে ট্যাক্স দেওয়ার জন্য এলিজিবল। এইখানে কি কোনো রকম ডেফিসিয়েন্সি দেখেন? হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় যে এটা ঠিকই। আপনি দেখবেন যে আমাদের দেশে কর কাঠামো যদি আমি দেখি তাহলে দেখবেন যে একটা লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট একটা আছে, এলটিইউ বলে। এই এলটিইউটাই কিন্তু বেশিরভাগ একটা বড় কর্পোরেট ট্যাক্সের একটা বিশাল অংশ কিন্তু এই এলটিইউ থেকে আসে, অথচ এটার বাইরেও অনেকে রয়ে গেছেন যাদের কাছ থেকে আসে না। এখন এলটিইউতে যারা আছেন তাদের উপরে অনেক ধরনের প্রেশার ক্রিয়েটেড হয়। সো এইটা আমার মনে হয় যে এটা একটা ভিত্তি বাড়ানো, যদি প্রযুক্তিকে ব্যবহার করা যায় তাহলে ভিত্তিটা কিন্তু বাড়বে। এটা ঠিকই যে যারা দিচ্ছেন তাদেরকে বেশি হ্যারাস করা হয়, কারণ শেষে একটা টার্গেট থাকে, এই টার্গেটটা কীভাবে পূরণ করা হবে ইত্যাদি বিষয়গুলো থাকে। আবার অনেক সময় নিয়ম নীতির বিভিন্ন ফাঁকফোকর থাকে, এগুলোকেও আমার মনে হয় যে অ্যাড্রেস করার সময় আসছে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রায় প্রতি বছর যে এনবিআর কার্যত ফেল করে, মানে অন্তত আমরা যদি সংখ্যার হিসাবে বিচার করি, এটা কি তাহলে একটু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে ঠিক করা যায় না? কিংবা এই লক্ষ্যমাত্রা পূরণের জন্য এই যে ট্যাক্স রেট বাড়ানো, আমি যদি উদাহরণ হিসেবে বলি, অনেকেই বলেন যে ধানমন্ডিতে শুধুমাত্র জিগাতলা থেকে এই লালমাটিয়া পর্যন্ত যে সাত মসজিদ রোডে যতগুলো রেস্টুরেন্ট আছে, কিংবা পুরনো ঢাকার বাংলাবাজার মোড় থেকে নবাবগঞ্জ পর্যন্ত এই একটা রাস্তায় যে পাইকারি ব্যবসায় যে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার লেনদেন হয়, তার কত শতাংশ আসলে রাজস্বের আওতায় আসে? এইখানে নজর দেওয়া সম্ভব হয় না? অবশ্যই এখানে নজর দিতে হবে, তবে কথাটা হলো যে এখানেই যে আমরা যত বেশি আমরা ডিজিটাল অর্থনীতির প্রসার করতে পারবো তত এটা ইজিয়ার হবে। আদারওয়াইজ যেটা হয় যে এটা ডিসক্রিপশন থেকে যায়, তখন অনেক সময় এই ডিসক্রিপশন থেকে করাপশান ইত্যাদি হয়। সুতরাং এখন তো সময় আসছে, সুযোগ আসছে আমাদের এই প্রযুক্তি ব্যবহারের, এবং এই যে আপনি যেটা বললেন, আপনি খেয়াল করেন একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল না যে 3 লক্ষ ইএফডি মেশিন বসানো হবে, হ্যাঁ, তারপরে আমরা দেখলাম যে 5-6 বছর পরে মাত্র 9,000 বসানো হয়েছে। সো এই জায়গাগুলোতেই তো আমার মনে হয় যে গভর্নেন্সের যে ইস্যুটা এবং রুল অফ ল, আপনি 3 লক্ষ একটা টার্গেট করেছেন, এটা তো জেনি নাকি ওখানে দোকানের বসে আছেন, এটা কিন্তু তাদের দায়িত্ব যে এগুলো ঠিকঠাক করা। সো আবার সরকারেরও যেসব নজরদারির যেসব ইনস্টিটিউশন আছে তাদেরও দায়িত্ব, কিন্তু আমরা তো এটা করতে পারলাম না। সুতরাং এইখানেই আমার মনে হয় যে একটা বড় ধরনের ধাক্কা দেওয়ার একটা প্রয়োজন আছে। এটা নিশ্চয়ই নীতি নির্ধারণ করে এটা করবেন, সেটা না করলে এবার যেটা টার্গেট করা হয়েছে এটা পূরণ করা তো একটা অসম্ভব হয়ে দাঁড়াবে মনে হয়। আমি তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় জানি অনেক ব্যবসায়ী তিনি হয়তো ইএফডি ব্যবহার করার জন্য এলিজিবল, যে ক্রাইটেরিয়া ব্যবহার করতে বলা হয়েছিল, কিন্তু তিনি ব্যবহার করেননি এবং সেই জন্য তাকে কিন্তু এনবিআর এর কাছে কোনো জবাবদিহি করতে হয়নি, কোনো না কোনোভাবে তিনি ম্যানেজ করেছেন আর কি, যেটা আমরা বলি। এই ম্যানেজের সংস্কৃতি বন্ধ করা কি সম্ভব? সেখানেই এটা আমার মনে হয় যে রাজনৈতিক দূরদর্শিতা এবং আমাদের যে সুশাসন যেটা আমরা বলি সেটা এবং রুল অফ ল এনফোর্সমেন্টের বিষয়টাই কিন্তু চলে আসে। আপনি দেখেন, আমি যদি একটা মার্কেটে যদি আমি ইএফডি বসাই আর আপনি না বসান,
আমি কিন্তু তাহলে প্রতিযোগিতার দিক থেকে কিন্তু আমি পিছিয়ে পড়বো, সবাই আপনার কাছেই যাবে, কারণ আপনার তো 15% বা 4% আপনার ভ্যাট তো আপনি নিচ্ছেন না, কিন্তু আমি নিচ্ছি। সুতরাং এইখানে কিন্তু একটা অসম প্রতিযোগিতার সৃষ্টি হয়। সো আমাকে এটা আনতে হবে কিন্তু একেবারে ব্ল্যাঙ্কেট, সবার মধ্যেই এটাকে নিয়ে আসতে হবে। সো এইসব বিষয়গুলোর দিকে আমাদের নজর দেওয়ার এখন সময় চলে আসছে। এটা যদি না করা যায় তাহলে আমাদের এই রেভিনিউ জিডিপিও আমরা বাড়াতে পারবো না। আর ওই যে সরকার যে টার্গেটটা এনবিআরকে দিয়েছেন, আপনি খেয়াল করবেন এবারে যে টার্গেটটা দেওয়া হয়েছে, হয়তোবা আমরা বাজেটে দেখব যে রিভাইজ যে এনবিআরের টার্গেট সেটা থেকে এটা হয়তো 20%, 25% বেশি, কিন্তু প্রকৃতপক্ষে এনবিআর যেটা নাকি আদায় করবে এবছর, যেটা ওই রিভাইজ টার্গেটের থেকে হয়তো 80-90 হাজার কোটি টাকারও কম হবে, সেটার সাথে তুলনা করলে কিন্তু এটা প্রায় 35-40% মতো একটা গ্রোথ হবে। তো এটা তো একটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ, তো সুতরাং সেখানেই হলো যে প্রথমত টার্গেটটা তারা ঠিক করেছেন, ওই যে মানে প্রাইভেট ফাইন্যান্সের সাথে পাবলিক ফাইন্যান্সের তো বড় পার্থক্য হলো, পাবলিক ফাইন্যান্স আগে ঠিক করে ব্যয়ের জায়গাগুলি কোনটা আমাকে ব্যয় করতে হবে, তারপরে আয় কত এবং তারপরে ঘাটতি, এইভাবে করে। প্রাইভেটে আমরা হয়তো আয় কত করলাম সেটা অনুযায়ী ব্যয়টা ঠিক করি। এখন তারা আগে ব্যয়টা তো ঠিক করেছেন, তার পরিচালন ব্যয় একটা আছে, এইটাতে খুব একটা হাত দেওয়ার সুযোগ নেই। আপনার এখানে শতকরা 80% হলো আপনার বেতন পেনশন, তারপরে আছে হলো ভর্তুকি, তারপরে আছে হলো যেটা আপনি বললেন সুদ ব্যয়। এই তিনটাতে তো আপনি খুব একটা হাত দিতে পারবেন না, বরং কিছুটা বাড়বে। হ্যাঁ, তো এখন পরিচালন ব্যয় আপনি খুব বেশি হাত দিতে পারছেন না। হ্যাঁ, তারপরে আছে উন্নয়ন ব্যয়, সেটা আপনার রাখতে হবে। আমরা যদি চাই যে বিনিয়োগ আসুক, হ্যাঁ, কর্মসংস্থান হোক, এগুলো যদি চাই তাহলে আমার উন্নয়ন ব্যয়ও বাড়াতে হবে। সো দেখেন, ব্যয়ের দিকটাকে আমি বেশি হাত দিতে পারছি না। এখন সেইটাকে যদি আমি সামাল দিতে চাই তাহলে আমাকে আয় দেখাতে হবে এবং তারপর ঘাটতি। এখন ঘাটতি আমি এমন একটা বিরাট করতে চাই না যে এটা আমার জিডিপির 5%ও ক্রস করে যায়। জেনারেলি সাধারণত সরকাররা এটা 3-4%-এর মধ্যে রাখতে চান ঘাটতিটা। তো আমাদেরও এইবার দেখবেন যে এটা হয়তো 3-4%-এর মধ্যে আছে। এখন ব্যয় একটা আছে 100 টাকা, ঘাটতিটা আমি জিডিপির 3-4%-এর বেশি আমি নিয়ে যেতে পারবো না, অর্থাৎ ঘাটতিটা আমি 20-এ রাখতে চাই, তাহলে আমার আয় তো 80 করতেই হবে। তো এই একটা পরিসংখ্যানিক একটা সীমাবদ্ধতার মধ্য থেকেই কিন্তু বাজেটটা প্রণয়ন করতে হয়। এখন সেখানেই হলো যে আমরা রাজস্ব আদায় যদি বৃদ্ধি করতে পারি তাহলেই আমি আমার ঘাটতিটাকে সীমানার মধ্যে রাখতে পারবো। শিক্ষা খাতে খুব কি নজর দেয় সরকার? ধরেন আগের সরকার, আওয়ামী লীগ সরকার, তার আগের বিএনপি সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কথা তো বাদই দিলাম, এই যে প্রতি বছর লাখ লাখ গ্র্যাজুয়েট বেরোচ্ছে, কর্মসংস্থান নাই, শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, এই জায়গায় নজরটা নাই কেন? কেন দক্ষতা ভিত্তিক শিক্ষা খাত তৈরি হচ্ছে না? সেই জায়গায় বিনিয়োগ দরকার না? অবশ্যই আমাদের কাঠামোগত একটা বড় ধরনের সমস্যা এখন শিক্ষা খাতে হয়েছে। একটা সময় ছিল আমরা এটাকে হরাইজন্টালি এটাকে সম্প্রসারণ করেছি, যে আমার অ্যাক্সেস টু এডুকেশন, প্রাইমারি এডুকেশনে যাতে 100% হয়, আমরা ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্য যাতে শূন্যতে নিয়ে আসতে পারি, এই ফেজটা আমাদের ক্রস করেছি আমরা। এবং মোটামুটি আমি বলবো যে এটা আমাদের ওয়ান অফ দ্য সাকসেস স্টোরিজ যে আমরা এটা করেছি। কিন্তু সেকেন্ড জেনারেশন চ্যালেঞ্জ যেটা, যে এখন এটার মানটাকে উন্নত করা এবং একবিংশ শতাব্দীর বাজারের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করা, এই দিকটাতে আমার মনে হয় যে অনেক আমাদের ঘাটতি রয়ে গেছে। এখন শিক্ষা খাত তো সরকার শুধু না, এখানে বেসরকারি শিক্ষা খাত আছে। সুতরাং এখানে কেবল বাজেটে কত আমি বিনিয়োগ করলাম তা না, এটা আমার নীতিমালাও আমি কিভাবে করলাম তার সাথেও সম্পর্কিত, তাই না? তাহলে এখন এখন আমার তো মনে হয় যে এই যে কয়েকটা চ্যালেঞ্জ এখন হবে। তারা তো বলেছেন যে 5% অফ জিডিপিতে শিক্ষা নিয়ে যাবেন এবং হেলথ নিয়ে যাবেন 5% অফ জিডিপিতে। আচ্ছা, এর মধ্যে সরকারের একটা ব্যয় থাকবে, আবার ব্যক্তি খাতেরও ব্যয় আছে। 5% এটা শুধু সরকারের না। যদি আমি সরকারের 2% ধরি, এখন যেটা 1%-এর নিচে আছে শিক্ষা, স্বাস্থ্যতে এখন 0.3% আছে, সেটাও যদি সরকার 2%-এ নিতে চায় তাহলে কয়েকটা চ্যালেঞ্জ। এক হলো আপনার অগ্রাধিকারগুলো ঠিক করা, শিক্ষার কোন জায়গাটাতে আমি হাত দিব বেশি,
এই যে এখন অনেক ইউনিভার্সিটি এবং সাধারণ সাবজেক্টগুলো দেওয়া হচ্ছে, কিন্তু বাজারে এগুলোর চাহিদা তেমন নাই। বাজারে হলো এই যে এখন এআই এবং অন্যান্য যে আইওটি এইসব এগুলো সামনে চলে, স্কিল ওরিয়েন্টেড, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। যদি আমি নিচের স্তরের দিকে যাই তাহলে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন সিস্টেম যেটা, একটা শিক্ষানীতি কিন্তু হয়েছিল যে ক্লাস 8-এর পরে দুইটা স্ট্রিম থাকবে, একটা টিভেটের দিকে চলে যাবে আর একটা সাধারণ যাবে। এখানে একটা সামাজিক একটা আন্দোলনেরও প্রশ্ন আছে। কিন্তু দেখবেন যে মানে অনেক সময় আমরা ঠাট্টা করে বলি যে অন্যান্য দেশে ডাক্তার প্রতি কত নার্স আছে, আর আমরা আমাদের দেশে বলি নার্স প্রতি কত ডাক্তার আছে। কারণ সামাজিক একটা এখানে আন্দোলনের প্রশ্ন। টিবেটে আমি গিয়েছিলাম হলো রংপুরের, ওখানে একটা বাচ্চা বলতেছে যে অন্যরা আমাদের যারা পিয়ার, যারা তার সমবয়সী যারা স্কুলে পড়ে এবং সে টিবেটে পড়ে, অন্যরা ওরা আমাদেরকে ঘেন্না করে। তো দেখেন এটা একটা কত বড় একটা বাচ্চার জন্য। তো কে ওখানে যাবে? একটা ভালো ছেলে, সে তো সেখানে যাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের তার একটা সামাজিক একটা সংকোচও কাজ করে অনেক সময়। সো এই জায়গাগুলোতে সামাজিক একটা আন্দোলনের দরকার, যে এগুলো হলো আমাদের জন্য প্রয়োজন, এরা আমাদের অর্থনীতির বুনিয়াদ, এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার বুনিয়াদ, এই বিষয়গুলো। সো আমার মনে হয় যে এখন আমাদের টাকার অঙ্ক শুধু বাড়ালে তো হবে না, এটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয় এবং লক্ষ্য নির্দিষ্টভাবে এগুলোর যাতে আমরা এই ব্যয়টা করতে পারি। আর একটা জিনিস দেখেন, এই স্বাস্থ্য খাতের কথা যদি বলি আমি, আমাদের যে টাকাটা দেওয়া হয় সেটার অনেক ক্ষেত্রে দেখা যায় 50%ও ব্যয় হয় না। সো এইখানে আমি যদি টাকা বাড়াই, বরাদ্দ বাড়াই, আমার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি না করে আমি যদি শুধু বাড়াই, তাহলে কিন্তু প্রথমত সেইটা খরচ হবে না, দ্বিতীয়ত সেটা থেকে যে ফলটা আমি পেতে চাচ্ছি সেটাও আমি পাবো না, দক্ষতার সাথে খরচ করা যাবে না। সো প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয়গুলো আমাদের বিবেচনায় নিতে হবে। বাজেট তো আয় ব্যয় বুঝলাম, কিন্তু সেটা করার জন্য যে প্রাতিষ্ঠানিক যে সক্ষমতা, শৃঙ্খলা, সুশাসন, সময়াবদ্ধভাবে একটা জিনিস বাস্তবায়ন, এই যে সক্ষমতা, এটার দিকেও আমাদের নজর দিতে হবে। আপনি যে মানে সামাজিক আন্দোলনের কথা বলছিলেন, এই সমাজে একজন চিকিৎসককে সমাজ যেভাবে ট্রিট করে, ধরেন যদি বলি বিয়ের বাজারেও একজন ডাক্তারের যে চাহিদা, সেই চাহিদা তো একজন নার্সের নাই। কিন্তু নানান জায়গায় নানান দেশে ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, ডাক্তারের চেয়ে একজন নার্স, কিংবা আমাদেরও যখন নিজে কিংবা আত্মীয় স্বজন কখনো হসপিটালে ভর্তি, একজন ডাক্তারের চেয়ে নার্স অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ সে 24 ঘন্টা সেবাটা দিচ্ছে। কিন্তু একজন নার্সের এই যে সামাজিক দৃষ্টিভঙ্গি বিটুইন নার্স অ্যান্ড এ ডক্টর, এখানে তো তার আর্থিক সঙ্গতিও একটা কারণ। একজন নার্সের স্যালারি কত আর একজন ডাক্তারের স্যালারি কত, সেইখানেও আবার তো বাজেটের প্রসঙ্গ আসে না। এইসব অবশ্যই এইসব জায়গাগুলোতেই আমাদের আসলে একটু নতুনভাবে চিন্তা করার একটা বিষয় আছে, যে ডাক্তারের দক্ষতা যেরকম আমার দরকার, নার্সেরও সেবার দক্ষতা সেইভাবেই আমাদের দরকার। এবং সামাজিক যে আন্দোলন বা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথা আমরা বলছি, সেটা কিন্তু এখানেই আসে, সেটা ওই টিভেটের ক্ষেত্রে যেটা বললাম সেখানে আসে। সো আমরা বাজেটে একটা বরাদ্দ থাকবে, আর সেখান থেকে আমরা যে ফলাফলটা চাচ্ছি সেটা অটোমেটিকভাবে চলে আসবে বরাদ্দ দিলে। বিষয়টা আরেকটু জটিল। এখানে আমার রাজনৈতিক অর্থনীতি আছে, এখানে আমার প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে, এখানে আমার সুশাসনের বিষয়টা আছে। এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যদি আমি জিনিসটাকে দেখি, এখানে বিভিন্ন বাজার ব্যবস্থাপনা আছে। আমরা অনেক সময় মূল্যস্ফীতির কথা বলি, তো এখানে তো মূল্যস্ফীতি তো কেবলমাত্র যে মানি সাপ্লাই আর ডিমান্ডের বিষয় না, আমাদের মতো দেশে তো বাজার ব্যবস্থাপনাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এইসব বিষয়গুলোতে নজর দিতে হবে, দেখা যাক যে তারা সেগুলো করেন কিনা। সেটা যদি করা যায় তাহলেই বাজেটের বরাদ্দটা, যেটা নাকি অবজেক্টিভ, এই বরাদ্দ তো কেবলমাত্র বরাদ্দের জন্য না, এটা থেকে আমরা লক্ষ্য নির্দিষ্ট কিছু আউটপুট এবং ইম্প্যাক্ট আমরা পেতে চাই, সেটা তখন আমরা পেতে পারবো। ব্যাংকিং খাতটার কি অবস্থা? এইখানে কি সরকারের একটু বাড়তি নজর দেওয়া দরকার? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেছি ব্যাংকিং খাত নিয়ে নানান কথা। তার আগের আওয়ামী লীগের আমলে ব্যাংক দখল, ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, সব মিলিয়ে ব্যাংকিং খাতটার যে ভঙ্গুর দশা, সেইখানে কি একটু বিশেষ নজর দিতে হবে? অবশ্যই। আমার মনে হয় যে আমাদের অর্থনীতিকে যদি এখন চাঙ্গা করতে হয়, এবং চাঙ্গা করার একটা মূল অনুঘটক হলো আমাদের বিনিয়োগকে চাঙ্গা করতে হবে, এবং তার মাধ্যমে
আমাদের কর্মসৃজন করতে হবে। স্বকর্মসৃজন বলি বা যারা শিল্প কারখানা করবেন তারা যে শ্রম নিয়োজন করবেন সেটা বলি। তো এটাতে তো ব্যাংকিং সেক্টরের বিশাল একটা ভূমিকা আছে, এবং আমাদের যদি একটা মানে লং টার্ম নেগেটিভ ফুটপ্রিন্ট যদি আমাদের গত 2 দশকের যদি অর্থনীতিতে পড়ে থাকে, অন্যান্য অনেক কিছু আমরা হয়তো সামাল দিয়ে উঠতে পারবো, কিন্তু ব্যাংকিং সেক্টরে যে ক্ষতিটা হয়েছে, মানে অফিসিয়ালি জুলাই 2024 বলা হচ্ছিল 1,22,000 কোটি টাকা। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যখন এটা একটু ট্রান্সপারেন্ট করে খাতাটাকে একটু খোলা হলো, তখন দেখা গেল এটা 6 লক্ষ কোটি টাকার কাছাকাছি। সো এই যে একটা বড় ক্ষত, একটা 35% অফ যত আপনি লোন দিয়েছেন, সেটার 18 লক্ষ কোটি টাকা যদি আমি ধরি, তাহলে সেটার প্রায় 1/3 মতো হলো এটা খেলাপি ঋণ। এইটাকে সামাল দেওয়াটা রিয়েলি কঠিন, এবং আমার মনে হয় না যে এটা এত দ্রুত আমরা করতে পারবো। এটা একটু সময় লাগবে। কথাটা হলো যে আমরা কাজটা শুরু করেছি কিনা। তো কাজটা শুরু করার দিকে কয়েকটা স্টেপ আছে। একটা হলো স্পষ্টতাটা আনা, আমার ক্ষতিটা কত। আমি যদি ক্ষতটা না জানি, আমি কি ওষুধ দিব, মলম দিব, নাকি এখানে ট্যাবলেট খাবো, নাকি এখানে সার্জারি করে কিছু একটা করতে হবে, ওটা তো আমি বুঝতে পারবো না। সেই স্পষ্টতার যে এক্সারসাইজটা, এটা হয়েছে এক। 2 নাম্বার যেটা, সেটা হলো যে আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেশ কিছু সংস্কার প্রস্তাব করা হয়েছে, এবং সেগুলোর মধ্যে কিভাবে আমরা অ্যাসেট রিকভারি কোম্পানি করব, কিভাবে সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স আমরা মেনটেন করব। কারণ এটা একটা বড় মানে সমস্যার জায়গা ছিল, যে সেন্ট্রাল ব্যাংককে উপর থেকে নির্দেশিতভাবে বলা হয়েছে, তারা আবার ব্যাংকগুলোকে বলেছে, বোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অ্যানোমালি হয়েছে। সো এই বিষয়গুলোর ক্ষেত্রে বেশ কিছু সংস্কার প্রস্তাব আছে। তারপর থার্ড হলো যে অ্যাসেট রিকভারি কোম্পানি ইত্যাদি করে এটাকে আদায় করা, বা তার যদি শেয়ার থাকে সেই শেয়ারগুলোকে সরকারের হাতে নিয়ে নেওয়া, এগুলো আছে। তারপর তো আমরা জানি যে অ্যাকুইজিশন, মার্জার ইত্যাদির বিভিন্ন ধরনের প্রস্তাবও আসছে। সো এগুলো এখন কিভাবে আমরা কার্যকর করব, সেন্ট্রাল ব্যাংক তার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করা, রাজনৈতিক কোনো চাপ যাতে না থাকে, বা সেন্ট্রাল ব্যাংক যাতে সেটা না গ্রহণ করে, এই যে একটা নতুন সংস্কৃতি, সেটাও একটা হবে, যাতে নতুনভাবে আবার আমাদের একটা সমস্যার সৃষ্টি না হয়। পুরানোটাকে সমাধান করার সাথে সাথে আমার তো নতুন সমস্যাও যাতে না হয়, সেটাও তো দেখতে হবে। সো এই জায়গাগুলোতে আমাদের কিন্তু এখনও দেখতে হবে। কিছু কিছু পদক্ষেপ আমরা দেখছি, করার চেষ্টা করা হচ্ছে, এবং গভর্নর সাহেব সেটা করছেন, কিন্তু এটার ফলাফলটা কি হবে সেটাও আমরা দেখব। এখন যেমন 60,000 কোটি টাকার একটা রিফিন্যান্সিং স্কিম করা হয়েছে, তার মধ্যে 20,000 কোটি টাকা হলো যে পুরানো যেসব কলকারখানা বন্ধ এবং আংশিক চালু, হ্যাঁ, সেগুলোকে সহায়তা করা। এইটাও একটা লিটমাস টেস্ট হবে যে এগুলো কিভাবে করা হচ্ছে, এগুলো আবার নতুন যাতে ঋণ খেলাপির জন্ম না দেয়, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই স্কিম যেটা 60,000 কোটি টাকার, যার মধ্যে 20,000 কোটি টাকার বন্ধ, এবার এটা 7% সুদ, যেখানে বাজারের সুদ এখন 14-15%। এটা নিঃসন্দেহে প্রশংসনীয় একটা উদ্যোগ, কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের এর আগের অভিজ্ঞতা, এই ধরনের প্রণোদনা সঠিক জায়গায় সরবরাহ না হওয়ার একটা অভিযোগ আছে, যে সেই যারা ব্যাংক খাতের লুটেরা কিংবা অর্থনীতির যারা কোট আনকোট মাফিয়া, তারাই এই ধরনের প্রণোদনা বাগিয়ে ফেলেন, সঠিক জায়গায় এই সরবরাহটা যায় না। এইটা নিশ্চিত করবে কে? এইটা আপনি খুবই একটা সঠিক জায়গায় হাত দিয়েছেন। আমার মনে হয় যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে এটা আমরা যাতে আবার রিপিট না করি। এখানেই কিন্তু রাজনৈতিক অর্থনীতি, এবং এখানেই কিন্তু এটা শুধু ব্যাংকিং সেক্টরের বিষয় না, এটা তখন রাজনৈতিক পরিমণ্ডলেরও দৃষ্টিভঙ্গি বিষয়। আমরা অনেক সময় ব্যবহার করি আলোকিত স্বার্থপরতা। আলোকিত স্বার্থপরতা হলো যে আমার হয়তো এখন মনে হতে পারে যে আমার XYZ ফেভারিট পার্সন আছে, তাকে আমি দিলাম এখন তাৎক্ষণিকভাবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু এটা বুমেরাং হয়ে আমার কাছেই আসবে। এবং আমরা তো 24-এর আন্দোলনে এটা দেখলাম, যে যেভাবে এইভাবে ফেভারিট ইয়েদেরকে, হাউসদেরকে, হ্যাঁ, পিপল এবং পার্সনসকে করা হয়েছিল, সেটা শেষ পর্যন্ত তো কাজে লাগে নাই, তাই না? সো এইটা থেকে আমরা যদি যে এক্সপিরিয়েন্স এবং আমাদের লার্নিংস, এটা যদি নিয়ে আমরা ভালোভাবে করতে পারি, তাহলে এটা ব্যতিক্রমী রেজাল্ট দিবে। কিন্তু অতীতের অভিজ্ঞতা, আপনি ঠিকই বলেছেন, এবং সেখানেই আমাদেরও একটা
দৃষ্টি রাখতে হবে, একটা নজরদারি খবরদারি রাখতে হবে যে এটা যাতে না হয় যে যাকে আমি দিচ্ছি আমি জানি যে সে ফেরত দিতে পারবে না, আবার একটা খেলাপি ঋণের একটা আরও পুঞ্জীভূত হবে, বাড়বে, এবং এইটা সরকারের জন্য কোনোভাবেই ভালো হবে না। সো এইবারের আমি মনে করি যে এইবারে এই যে 60,000 কোটি টাকার যে একটা রিফাইন্যান্সিং স্কিম করা হয়েছে, অনেকগুলো এখানে 12-13টা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে, এগুলো যদি ভালোভাবে বাস্তবায়ন করা যায়, সুশাসনের সাথে বাস্তবায়ন করা যায়, তাহলে শৃঙ্খলার সাথে, তাহলে আমি মনে করি যে সরকারের জন্য এটা একটা খুবই একটা ইতিবাচক একটা এক্সপেরিয়েন্স হবে। বিনিয়োগের পরিবেশ নিয়ে অনেক কথা হয়। আমি কিছুদিন আগে বিদেশি দুটো চেম্বারের চেয়ারপারসনের ইন্টারভিউ করছিলাম। তারা বলছিলেন যে বাংলাদেশে যে বিনিয়োগ করতে আমরা চাই, কিন্তু তোমাদের বিনিয়োগ ব্যবস্থাপনা এত জটিল, আমার 10টা মন্ত্রণালয়ে 100 পৃষ্ঠা কাগজ দিতে হবে, 10টা পারমিশন নিতে হবে। এটা তো পৃথিবীর উন্নত দেশে এটা এক জায়গায় বসে একদিনে করে ফেলা সম্ভব। এইটা একটা তো ডিজিটালাইজেশন আছে, প্রযুক্তির ব্যবহার, কিন্তু এখানে একটা দৃষ্টিভঙ্গির বিষয় আছে না, যে আমি আমার বিনিয়োগকারীকে হয়রানি করব না, তাকে আমি সহযোগিতা করব, সেই জায়গায় কি নজর আছে? আমার মনে হয় যে সেটা তো অবশ্যই, এটা তারা অনেক সময় অভিযোগ করেন, এবং সেটা কেবল বিদেশি যারা বিনিয়োগকারী তারা না, হ্যাঁ, দেশীয় বিনিয়োগকারীরাও একই সমস্যার সম্মুখীন হন। অনেক সময় দেখা যায় যে এগুলো এক জায়গা থেকে করা হয় না, আবার অনেক সময় আমরা দেখেছি মানে প্র্যাকটিক্যালি যে হয়তো এটা ডিজিটালি করা হচ্ছে, কিন্তু তারপরও বলতেছে যে না, কাগজপত্র দিতে হবে, দুইটাই। হ্যাঁ, সো এইসব জায়গাগুলোতে সিস্টেমগুলোকে শক্তিশালী করার একটা ব্যাপার আছে, কারণ ওই অফিসার একটা ঝামেলার মধ্যে পড়ে যেতে চান না যে যখন ওইটা হয়তো চলে গেল সিস্টেম থেকে ইত্যাদি। সো ব্যাকআপ সার্ভিস এগুলো বলা আছে। এখন চেষ্টা করা হচ্ছে সিঙ্গেল উইন্ডো করার জন্য, এবং অনেকগুলো সার্ভিস কিন্তু এখন সিঙ্গেল উইন্ডোতে যেগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু আমাদের ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা খুবই এটা ব্যাপকভাবে ব্যবহার করছেন। আমার সংখ্যাটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু যেটা আমি দেখলাম যে তারা এটার সুযোগ নিচ্ছেন এবং ব্যাপকভাবে। এটার অর্থ হলো চাহিদা একটা আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। একটা সমস্যা হলো যে আপনি এরকম করতে পারেন যে সাইলেন্স ইজ কনসেন্ট, হ্যাঁ, যে 7 দিনের মধ্যে যদি আমি পারমিশন না পাই, আমি ধরে নিব যে আমাকে পারমিশন দেওয়া হয়েছে। এগুলো অনেক দেশে এগুলো আছে। কিন্তু আমাদের এইখানে বড় কয়েকটা প্রতিবন্ধকতা থাকে। সেটা হলো যে দেখেন, আপনাকে আমি সব সার্ভিসগুলো দিলাম, পারমিশন, আপনি একজন বিদেশি বিনিয়োগকারী, ওয়ার্ক পারমিট আগে 6 মাস লাগতো, আপনাকে আমি এটা 3 দিনের মধ্যে দিয়ে দিব। এটা প্রতি বছর নবায়ন করতে হতো, এখন আমি নিয়ম চেঞ্জ করলাম যে এটা 5 বছরের জন্য একবার দিলে, আপনি যদি থাকেন বাংলাদেশে তাহলে আপনি 5 বছর এটা করতে পারেন ইত্যাদি। এগুলো করা হচ্ছে এবং হবে আমার মনে হয়। হ্যাঁ, এখানে আমরা বিডা দেখি যে বেশ কিছু উদ্যোগ নিচ্ছে। সমস্যা আরেকটা জায়গায়, এগুলো আপনি দিলেন কিন্তু আপনি গ্যাস দিতে পারছেন না। এখন শত শত কারখানা তারা গ্যাসের জন্য এখন বন্ধ হয়ে আছে, ব্যাংকের ঋণ ফেরত দিতে পারেন নাই, ঋণ খেলাপি হয়ে আছেন। এই দেখেন, একটা দুষ্টচক্র সৃষ্টি হয়ে গেল। আপনি যতই এটা ডিজিটাইজ করেন না কেন, যতই সিঙ্গেল উইন্ডোতে আনেন না কেন, আপনি যদি বাইন্ডিং কনস্ট্রেন্ট যেগুলো আছে ওগুলোকে যদি অ্যাড্রেস করতে না পারেন, তাহলে কিন্তু হবে না। তো এইটা হলো একটা ভ্যালু চেইনের মতো, এবং এই ভ্যালু চেইনটার মধ্যে চেইনে যতগুলো রিং আছে, সবচেয়ে দুর্বল রিং যেটা, এটাই হলো এই চেইনের শক্তিমত্তা, কারণ ওই জায়গাটাতেই তো হিট করে ওটাকে ছিঁড়বে, তাই না? সো আপনি অন্যগুলো যতই আটঘাট বাঁধেন না কেন, আপনি যদি ওই রিংয়ের মধ্যে একটা, যদি চেইনের মধ্যে একটা রিং যদি দুর্বল থাকে, আপনি কিন্তু ওইটার জন্য কিন্তু করতে পারবেন না। এখন এই অবস্থা আমাদের দেশে। এখন এই গ্যাস, তাহলে গ্যাসের এইটা তো তাহলে আবার যেতে হয় ইতিহাসে, কেন আমরা আমদানি লবির কাছে সারেন্ডার করলাম, নিজেরা আমরা বাপেক্সকে আমরা অথর্ব একটা প্রতিষ্ঠানে পরিণত করলাম, কোনো আমার অনশোর ড্রিলিং নাই, অফশোরে আমি কিছু করতে পারিনি। আমি 2015 সালে সমুদ্র বিজয় করলাম, কিন্তু তারপরে আমার এই 1,18,000 স্কোয়ার কিলোমিটার, হ্যাঁ, কিছুই হয় নাই, যেখানে ইন্ডিয়া এবং মিয়ানমার তারা এগুলো করছে। সো এই জায়গাটাতে তো এখন আমাদের বড় ধরনের একটা পরিবর্তন আনতে হবে। সো আমরা যতক্ষণ পর্যন্ত ওই বিনিয়োগের ভ্যালু চেইনের প্রত্যেকটা জায়গা আমি প্লাগ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা আমি পারব না। সো সুতরাং এইখানে অবকাঠামো এবং গ্যাস বিদ্যুৎ এটা একটা বড় ভূমিকা রাখবে। তো আমরা তো আশা করছি যে এখন অলরেডি সরকার কিছু কিছু অফশোর বিডিংয়ে তো চলে যাচ্ছে, অনেক নিয়ম নীতিও চেঞ্জ করা হয়েছে যাতে করে অ্যাট্রাক্ট করা যায় টেন্ডার ইত্যাদি। দেখা যাক এখন কি হয়। বাপেক্সকেও বোধহয় একটু শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ,
এই মুহূর্তে বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলা। 24-এর পর আইন শৃঙ্খলার কার্যত বাহিনীগুলো তো ভেঙেই পড়েছিল এবং সেটা এখনও পুরোপুরি রিভাইভ করা যায় নাই। এই বাজেটে আইন শৃঙ্খলায় বরাদ্দ কিংবা প্রতিরক্ষায় বরাদ্দ নিয়েও কি সরকার একটু বেশি ভাববে? কারণ আইন শৃঙ্খলা ঠিক না থাকলে আসলে তো রাষ্ট্রের কোনো কিছুই ঠিক থাকবে না। অবশ্যই আমাদের সিকিউরিটি এটা তো আমাদের নিশ্চিত করতে হবে, এবং রুল অফ ল এটা আমরা যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের যেসব সংশ্লিষ্ট যারা আছেন এটার সাথে, বাহিনী বলি, ফোর্সেস, এগুলোকে শক্তিশালী করার একটা ব্যাপার আছে। এবং অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা যদি ঠিকভাবে আমরা না করতে পারি, তাহলে তো বিনিয়োগকারীরাও স্বস্তি পাবেন না, এবং তিনি যে একটা বিনিয়োগ করবেন। অথচ অন্য দিক থেকে আপনি খেয়াল করেন যে আমি একবার আলাপ করছিলাম যখন নাকি মানে প্রথম আমাদের ইপিজেড হয়, তো তখন আমাকে একজন আমার গবেষণা সহযোগী বিদেশি, তিনি হেসে বললেন যে তোমাদের দেশে ইপিজেড করছো, তোমাদের দেশে আমি দেখেছি তোমাদের পুরো দেশটাই তো একটা ইপিজেড হওয়া উচিত। তোমাদের তো উত্তর থেকে দক্ষিণে তোমার পোর্টে আসতে এটা তো 10-12 ঘন্টার বেশি তো লাগার কথা না। তোমার তো এইভাবেই ডেভেলপমেন্টটাকে চিন্তা করতে হবে। তো এখন দেখেন, সো আমাদের এখানে এই জায়গাগুলোতে যে সড়ক, হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা, চাঁদাবাজি ইত্যাদি, বিনিয়োগকারীরা বিভিন্ন জায়গায় হ্যারাসড হন। তারপরে পোর্টে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন যেসব সেখানে ভেস্টেড ইন্টারেস্ট, রাজনৈতিক হিসাব নিকাশ, অনেক সময় রাজনীতির সাথেও তারা জড়িত থাকেন। সো এই জায়গাগুলোতে তো অবশ্যই এখানে এটা বাজেটের বরাদ্দ থেকেও এখানে কিন্তু আপনার যে রাজনৈতিক একটা যে আপনি পরিবেশ এবং একটা প্রত্যাশা সৃষ্টি করার কথা, সেটার সাথে সঙ্গতিপূর্ণ যদি না হয়, তাহলে কেবলমাত্র বরাদ্দ বাড়িয়ে, শক্তি বাড়িয়ে, সংখ্যা বাড়িয়ে এটা করা যাবে না। দুটোরই দরকার আছে বলে আমার মনে হয়, এবং সেখানেই কিন্তু এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে হয়তো অর্থ মন্ত্রণালয় মূল ভূমিকা পালন করবেন, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এটা রাষ্ট্রকে এবং রাজনীতিবিদদেরকেই এটা নিশ্চিত করতে হবে। এই সরকারের বাজেটের অনেক আগে থেকে, মানে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নানান রকম কার্ডের এক ধরনের পরিকল্পনা আছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কিছু কার্ডের হয়েছে, উদ্বোধন হয়েছে, চালু হয়েছে, এবং এই খাতে অনেক বড় অঙ্কের একটা টাকা ব্যয়ের পরিকল্পনা আছে। সরকারের কথা হচ্ছে যে এইটা এক ধরনের বিনিয়োগ, এটা কোনো না কোনোভাবে ঘুরে আবার আসবে, কিন্তু এই যে একটা মোটা অঙ্কের টাকা এবং যার অধিকাংশই গ্র্যান্ট, মানে আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে কি এই প্রকল্পগুলোর পক্ষে কিংবা এইগুলোর কোনো বেনিফিট দেখেন? আমি অবশ্যই এটা দেখি। আমি মনে করি যে বাজেটের একটা মূল দর্শন হলো, কিন্তু খেয়াল রাখবেন, এটা হলো যে আয় এবং সম্পদের পুনর্বণ্টন। দেখেন, সারা দুনিয়াতে আমরা এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি না যে যার যত বেশি আয় তার উপরে বেশি হারে কর আরোপ করা হবে, তাই না? এটা তো আমরা অ্যাকসেপ্ট করেছি, কিন্তু আপনি যদি নির্মোহভাবে দেখেন, তাহলে আপনি হয়তো বলতে পারেন যে আমি আয় করেছি আমার নিজের কষ্ট দিয়ে, ওর থেকে আমি কেন বেশি হারে কর দিব, তাই না, ক্যাশ দিব? এটা তো একটা তো প্রশ্ন আসতে পারে। কিন্তু আমরা কিন্তু সামাজিকভাবে, যূথবদ্ধভাবে আমরা কিন্তু এটা মেনে নিচ্ছি। তাহলে বাজেটের যে এই যে পুনর্বণ্টনের দর্শন, এটাকে আমরা গ্রহণ করেছি। আচ্ছা, সেটা যদি আমি গ্রহণ করি, তাহলে আপনি দেখেন যারা নাকি নিম্ন মধ্যবিত্ত, প্রান্তিক, উপান্তিক, স্থির আয়ের মানুষ, তাদের তো গত 4-5 বছরে এই মূল্যস্ফীতি যদি আমি ধরি, আর আপনি গড় মূল্যস্ফীতি হয়তো ধরতে পারেন যে গড়ে 9% মতো, কিন্তু তারা যেগুলো ক্রয় করেন, চাল, ডাল, নুন, এগুলোর মূল্যস্ফীতি কিন্তু আরও অনেক বেশি, তাই না? তাহলে গত 4-5 বছরে ধারাবাহিকভাবে তাদের একটা অবনমন হয়েছে ক্রয় ক্ষমতার। তো সেখানে এগুলোকে আমাদের দিতে হবে, হ্যাঁ, এই পুনর্বণ্টনের স্বার্থেই এটাকে দিতে হবে, এক। দ্বিতীয় হলো যে এই যে এইটা, ওই যে বিনিয়োগ যারা বলেন, আমি মনে করি যে এটার মধ্যে যৌক্তিকতাও আছে। আপনি দেখেন, একজন কৃষক যখন আমি ফ্যামিলি কার্ডে 2,500 টাকা পাবো, তার একটা 2,500 টাকার চাহিদা সৃষ্টি হবে। যাদেরকে আমি দিচ্ছি ওনারা কিন্তু বালিশের নিচে টাকা রাখার মতো বা ব্যাংকে টাকা রাখার মতো ওনার সঙ্গতি নাই, উনি এটা খরচ করবেন। এই খরচটা উনি মার্সিডিজ বেঞ্জ কিনবেন না, এটা উনি তেল, নুন, ডাল, নিত্যনৈমিত্তিক প্রয়োজন করবেন, তাই না? ওনার বাচ্চা স্কুলে যাবে,
এই 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 টাকাটা তাকে যদি দেই, তাহলে দেখেন একটা চাহিদা সৃষ্টি হচ্ছে। এই চাহিদাটা মেটাবে হলো আমার দেশেরই অর্থনৈতিক কর্মকাণ্ড, সেবা খাত, পণ্য উৎপাদন খাত, তাই না? তো তাহলে এই টাকাটার বিপরীতে কিন্তু একটা অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হবে। এই জন্য এটাকে বিনিয়োগ বলা হয়। সো আমার মনে হয় যে এটা খুবই যৌক্তিক ধারণাগত হিসাবে, এটা যৌক্তিক বাজেটের পুনর্বন্টনের যে দর্শন আছে সেটার সাথে এটা সঙ্গতিপূর্ণ। এবং তৃতীয় হলো যে এটার ফলে অর্থনৈতিক যে কর্মকাণ্ড হবে সেই কর্মকাণ্ডটাও আমাদের প্রবৃদ্ধি, আমাদের উৎপাদন, কর্মসংস্থান সেখানে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। কিন্তু এইটা কি দিনের পর দিন চলতে পারে যে সরকার এই যে 2,500 টাকা বলুন, 5,000 টাকা বলুন, এটা তো গ্র্যান্ট, এটা শুধু দিয়েই যাবে? কেন তিনি 2 বছর পর কিংবা 5 বছর পর নিজেই ওই 2,500 টাকা উপার্জন করতে পারবেন না এবং তার ক্রয় ক্ষমতা বাড়াতে না, এটা খুবই আমার মনে হয় যে একটা ভালো যুক্তি। এই ধরনের যেসব কর্মকাণ্ড এগুলোকে আমাদেরকে অবশ্যই সময়ের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ করতে হবে। আমাদের তো মূল যেটা আর কি অর্থনীতির চালিকা শক্তি, এটা তো হবে হলো শ্রম নিয়োজন, শ্রম সৃজন, সকর্মসংস্থান। এটা করে তার আয়ের জন্য আমি ব্যবস্থা করলাম। তারপরও সমাজে অনেকে থাকেন যারা নাকি তাদের অবস্থা বিভিন্ন কারণে, এটা হয়তো ওনারা দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারেন, অতি দারিদ্র্যসীমার নিচে, নদী ভাঙ্গন আছে, স্বাস্থ্য ইমার্জেন্সি আছে। একটা ভালো পরিবারও একটা স্বাস্থ্য ইমার্জেন্সি হলে আমাদের দেশে এটা তারা দারিদ্র্যসীমার নিচে চলে যান। আমাদের দেশে শতকরা ৭৯% হলো আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার হেলথে। এটা ইভেন দক্ষিণ এশিয়াতেও সর্বোচ্চ। সুতরাং এইসব জায়গাগুলো আছে, এগুলো আমাদের বিবেচনা করতে হবে। দেখেন উন্নত দেশেও কিচেন স্যুপ আছে, স্যুপ কিচেন আছে, তাই না? বিভিন্ন আছে। সো ফ্যামিলি কার্ডের এই যে 1 কোটির উপরে এত বড় আমরা মনে করি যে এটা হয়তো পরবর্তীতে দরকার হবে না, আমরা হয়তো এগুলো সংখ্যা কমিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু সমাজে সবসময় কিছু মানুষ থাকবেন যাদেরকে হয়তো আপনি বিশেষায়িত নজর দিতে হবে, সেটাও স্বীকার করা যাবে না। না, নিঃসন্দেহে তাদের উপর বিশেষায়িত নজর দিতে হবে। কিন্তু আমি এই 2,500 টাকার গ্র্যান্ট একদিকে দিয়ে আবার যখন আমি বাজেট করলাম তখন তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যটার উপরে ভ্যাট বাড়িয়ে দিলাম। কিন্তু যে আপনি যেটা বলছিলেন যারা উচ্চ আয় করে তাদের উপর কর না চাপিয়ে সেই যে সাধারণ মানুষের উপর নানানভাবে করের বোঝা চাপানো হয়, দরিদ্র মানুষের স্বস্তি মেলে না। না, সেটাই এখানেই, সেই জন্যই আমাদেরকে এটা তো মানে ওয়ান প্রংড স্ট্র্যাটেজি নিলে তো হবে না, এটাকে সামগ্রিকভাবেই এটাকে দেখতে হবে। যে আপনি ঠিকই বলেছেন যে আমি 2,500 টাকা দিলাম, যদি মূল্যস্ফীতিও যদি ওই পরিমাণে বাড়ে তাহলে তো তার এই টাকাটা প্রকৃত আয় তো বাড়লো না, তাই না? সুতরাং আমাদের অ্যাটাকটা করতে হবে হলো বিভিন্ন দিকে। আমার কর্মসৃজন করতে হবে, বিনিয়োগকে উৎসাহিত করতে হবে, মূল্যস্ফীতি নামাতে হবে। আবার যারা নাকি সমাজে একটু অসহায় অবস্থায় আছেন, দারিদ্র্যসীমার, অতি দারিদ্র্যসীমার নিচে আছেন, তাদেরকেও সহায়তা করতে হবে। তবে আমাকে দেখতে হবে অর্থনীতি যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটাকে তো সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে আমাকে দেখতে হবে। একটা জায়গায় অ্যাটাক করলাম, আমি এক জায়গায় দারিদ্র্য নিরসন করলাম আর 99 জায়গায় দারিদ্র্য আরও বাড়ার ব্যবস্থা করলাম, তাহলে তো এটা তো হবে না। আমি একটু রাজনৈতিক অর্থনীতি নিয়ে একটা শেষ প্রশ্ন করব, তার আগে একটু জেনে নিতে চাই আপনার কাছে বাংলাদেশের যে এখনও কর ব্যবস্থাপনা, ধরেন অনেক সহজ হয়েছে আগের চেয়ে। এখন 2 মিনিটে ইটিন করে ফেলা যায় একটা মোবাইল নাম্বার এনআইডি দিয়ে, রিটার্ন এখন অনলাইনে দাখিল করা যায়। কিন্তু আমি যে গতবারই রিটার্নটা দাখিল করতে গিয়ে দেখলাম এটা আমার দ্বারা বোঝাই সম্ভব না। এই রিটার্নটা দাখিল করার জন্য এতগুলো ঘর, এতগুলো হিসাব করে বসাইতে হবে, এটা একজন ইনকাম ট্যাক্স লয়ার এক্সপার্ট ছাড়া আসলে মানে ডিফিকাল্ট একজন সাধারণ মানুষের দ্বারা। আমি বুঝি নেই, এইটা কি আরও সহজ করা যায় না, যাতে আমি কারো কাছে যেতে হবে না, আমাকে আমি নিজেই পারবো, তাতে তো মানুষের আগ্রহও বাড়বে। হ্যাঁ, এটা একটা আমার মনে হয় যে একটু চলমান প্রক্রিয়া। এটার সাথে কিন্তু একটা সমাজে আমরা তো এটার সাথে অভ্যস্তও না। আপনি প্রথমবার পারেন নাই, কিন্তু আপনি যখন প্রথমবার ওই ট্যাক্স লয়ার আপনাকে করে দিল, আপনি কিন্তু পরের বার কিন্তু আমি আগামীবার হয়তো গতবারের ফাইলটা দেখে করতে পারবো, করে ফেলবেন। সো এইটাকে একটা প্রক্রিয়া হিসেবেই আমাদের আর কি দেখতে হবে, এবং ফর্মগুলো আরও কিভাবে সহজ করা যায় সেটার দিকেও আমাদের নজর দিতে হবে। আবার
এনবিআর যাতে সঠিক তথ্যগুলো তারা পান সেটাও লাগবে। প্রথম দিকে আমাদের হয়তো বিশেষজ্ঞ যে সহায়তা সেগুলা আমাদের দরকার হয়, এবং অনেক জায়গায় কিন্তু আছে যে ট্যাক্স লয়াররা থাকেন, তাকে হয়তো একটা ফি দিয়ে এই জিনিসটা করেন, যার যত হয়তো বিভিন্ন কমপ্লেক্স আয়ের উৎস সেখানে হয়তো তাদের সহায়তা লাগে। কিন্তু সাধারণভাবে যারা হয়তো একজন কর্মচারী, তার হয়তো আয়ের উৎস একটাই, বেতন, হ্যাঁ, এইসব জায়গাগুলোতে নিজেই করতে পারার কথা। তবে এটা একটু অভ্যস্ত হওয়ারও ব্যাপার, অভ্যাসেরও ব্যাপার। না, গতবার যেটা হয়েছে, যেমন কারো সঞ্চয়পত্র থাকলে আগে আলাদা করে ওই উৎস কর কাটার যে সার্টিফিকেট সেটা আলাদা করে দাখিল করতে হতো, কিন্তু এবার এখন যেটা করেছে ই রিটার্নে আপনার এনআইডি দিলে এই এনআইডির এগেনস্টে কোনো সঞ্চয়পত্র থাকলে সেটা অটোমেটিক্যালি ইন্টিগ্রেটেড হবে। তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্টও তো আমি এনআইডি দিয়ে খুলি, কেন সেটাও ইন্টিগ্রেটেড হবে না? যে আমি যখন আমার এনআইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো তখন আমার কত টাকা ব্যাংকে ট্রানজাকশন হচ্ছে সব সেখানে থাকবে। এইটাই আর কি, উন্নত দেশে যখন নাকি আপনি ওই ফর্মটা আপনি অ্যাক্সেস করেন, আপনার ফর্মটা, তখন অনেকগুলো জায়গায় আপনি দেখবেন যে অলরেডি ফিল্ড হয়ে গেছে ওই স্পেসগুলো। অর্থাৎ ওই যেটা আপনি বললেন যে আপনার সঞ্চয়পত্র ছিল, ওখানে কিন্তু ওই সঞ্চয়পত্র থেকে কত সুদ আসছে, হ্যাঁ, আয় আসছে, ওটা কিন্তু অলরেডি ওখানে আপনি দেখবেন যে বসে গেছে, হ্যাঁ, প্রিফিক্সড। হ্যাঁ, সো এইগুলোর দিকে আমাদের যেতে হবে, এবং আমার মনে হয় যে এখন যে চেষ্টাটা নেওয়া হচ্ছে সেখানে হয়তো আমরা একবারে না হলেও হয়তো কয়েক বছরের মধ্যে আমরা এই সিস্টেমটাতে যেতে পারবো। এই সরকারের একটা রাজনৈতিক প্রতিশ্রুতি আছে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ, কিন্তু একই সাথে আমরা এটাও জানি বাংলাদেশের অর্থনীতি নানান কিছুর উপর নির্ভর করে। আইএমএফের কিছুদিন আগে আইএমএফের কমিউনিকেশন ডিরেক্টর বলছিল যে আইএমএফের যে ঋণ, সেই ঋণের পরবর্তী কিস্তিগুলো ছাড়ের ক্ষেত্রে যে আলোচনা চলছে সেটি আগের সরকারের সাথে যে আলোচনা হয়েছে সেটির কোনো ধারাবাহিকতায় আর কিছু হবে, আবার এই সরকারের সাথে নতুন করে তারা আলোচনা করতে চায়। আবার যুক্তরাষ্ট্রের সাথে একটা আর্ট আছে, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, সেইখানে নানান রকম প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সামনে। এইটা কি এক ধরনের চাপ না? মানে সবার আগে বাংলাদেশ, আমি আমার রাজনৈতিক প্রতিশ্রুতি, কিন্তু আমার অনেক বিশ্বশক্তির কাছে আবার নানান রকম হিসাব নিকাশ করে আমার অর্থনীতি চালাতে হচ্ছে। না, দেখুন, সবার আগে বাংলাদেশ, এটার ফিলোসফিটা হলো যে আমরা দেশের স্বার্থকে অগ্রাধিকার দেব, এইটাই তো আমি এইভাবে বুঝি। হ্যাঁ, এখন ধরেন যে আমি একটা ঋণ আইএমএফ এর সাথে করতে চাচ্ছি, তো এই ঋণটা আমি নিতে চাচ্ছি দেশের স্বার্থের জন্য। হ্যাঁ, তাই না? আমার ঘাটতি আছে বড়, আমার অনেক প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে, আমার অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিতে হবে, আমার রিজার্ভকে ভালো রাখতে হবে, এক্সচেঞ্জ রেটকে আমার স্টেবল রাখতে হবে। এইটাই হলো আমার বাংলাদেশকে অগ্রাধিকার। এইটা যদি আমি এই অগ্রাধিকার দিয়ে করতে চাই, ওখানে আবার আমার ঋণের যখন নিতে যাব আমাকে হয়তো কিছু শর্ত দিয়ে দিবে। সেখানেই হলো আমার নেগোসিয়েশনটা। হ্যাঁ, আমার কিছু শর্ত আমার মানতে হবে। আমি সবার আগে বাংলাদেশ করতে যেহেতু, তাহলে আবার আমার ওই ঋণ আমার আবার লাগবে, সেটাও আমার বিবেচনায় রাখতে হবে। তো এখন সেখানে যদি ধরেন যে বলল, সেখানে আমি কংক্রিট বলি আপনাকে, যে একটা ছিল যে রেভিনিউ জিডিপি 0.5% সমপরিমাণ প্রতি বছর বাড়াতে হবে। এটাকে আমি চাই না, এটা তো আমার তো এটা দরকার। আদারওয়াইজ তো আমি একটা ঋণ ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, এবং বিশ্বে অনেক এক্সাম্পল আছে। আমাদের এইখানে এই যে যারা আমরা তো লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছি 2015 সালে। এটা হল মিডল ইনকাম গ্র্যাজুয়েশন আমাদের হয়ে গেছে। এখন লোয়ার মিডল ইনকাম থেকে আপার মিডল ইনকাম, এলএমআইসি থেকে ইউএমআইসিতে আমার যাওয়ার চ্যালেঞ্জ। অনেক দেশ এলএমআইসি ট্র্যাপে ওই ভিতরে বছরের পর বছর। ফিলিপিন্স আমাদের মতো লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, গত 40 বছর ধরে ওখানেই আছে। অনেক কান্ট্রি লোয়ার মিডল ইনকাম থেকে আপার মিডল ইনকাম হয়ে ওখানেই আটকে আছে। ল্যাটিন আমেরিকার সব দেশ, এরা আর ওই হাই ইনকামে যেতে পারছে না। 30-40 বছর, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি থেকে সব। এখন এটার পেছনে একটা বড় কারণ হলো ঋণ ফাঁদের মধ্যে অনেকে পড়ে গেছে। টাকার একটা রাজস্বের একটা বড় অংশই চলে যাচ্ছে হলো ঋণ সেবা। আমাদেরও নাম্বার 1-এ দেখবেন, আমাদের ব্যয় খাতের আমাদের মোটামুটিভাবে স্বাধীনতার পরে শিক্ষা ছিল সবসময় নাম্বার 1-এ। এখন তো হলো কি, সুদ পরিশোধ, দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধ দেখবেন নাম্বার 1। হ্যাঁ, এই যে তো এই অবস্থা। তো এইখান থেকে আপনি মুক্তি পেতে হলে তো আমার রাজস্ব
বাড়াতে হবে। IMF যে এটা বলেছে এটার মধ্যে যৌক্তিকতা আছে, আমার নিজের জন্যই বাড়াতে হবে। আবার IMF বলছে যে তোমার ভর্তুকি ইত্যাদি কমাও, সেখানে আমি আবার দেখব যে আমার জ্বালানি নিরাপত্তা, আমার কৃষকের নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, আমি হয়তো সব জায়গা থেকে ভর্তুকি কমাবো না, আমি কৃষককে আমার ডিজেলে সারে আমি ভর্তুকি দেব, ওই জায়গাটাতেই আমার দর কষাকষি আর কি। সো সবগুলো যে একেবারে মানে আমি আমার জন্য খারাপ তাও না, আবার সব যে আমাকে গ্রহণ করতে হবে তাও না, এখানে একটা নেগোসিয়েশনের। আর ARTর কথা আমি আলাদাভাবে আগেও বলেছি, আমি মনে করি যে এইটা অবশ্যই এটা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে গেছে এবং আমাদের এটা আবার আলোচনা খোলা উচিত। এবং এখানে অনেকগুলি ক্লজ আছে যেটা পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতির জন্য কোনোভাবেই ইতিবাচক হবে না। সো এইসব জায়গাগুলোতে এখন এই সরকার বলতে পারেন যে ওনারা তো এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, কিন্তু তারপরও আমি বলবো যে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যুক্তরাষ্ট্র আমাদের একটা বড়, আমাদের সবচেয়ে বড় একক আমাদের রপ্তানি স্থল। 90% সেখানে রেডিমেড গার্মেন্টস যা আমরা রপ্তানি সেখানে করি, এটা আমাদের জন্য, আমাদের এখানে শ্রম নিয়োজন থেকে শুরু করে। সো আমাদের আলাপ আলোচনা করতে হবে এবং আমার মনে হয় যে এখানে যেগুলো আমাদের কনসার্নগুলি আছে, এই কনসার্নগুলি যাতে আমরা নিরসন করতে পারি। দেখেন এইটার পেছনের যে যুক্তিটা ছিল পাল্টাপাল্টি শুল্ক, ওইটাই তো US সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। আমি যদি এটা না করতাম, ওরা কিন্তু দেখেন ওরা 100টার মতো কান্ট্রির উপরে পাল্টাপাল্টি শুল্ক তারা ফেব্রুয়ারিতে করেছিল, তাই না? 2025-এর ফেব্রুয়ারিতে করেছিল না? মাত্র 9টা দেশ এগ্রিমেন্ট করেছে, বাকিরা তো এখন এটার আর কোনো ধারণা, কারণ ওইটা বাতিলই হয়ে গেছে। বাতিল হওয়ার পরে তিনি 10% করেছেন, সেটা 150 দিন, এটা শেষ হবে হলো জুলাইতে। তো অন্যান্য দেশ তো এইগুলো করে নাই, অনেক দেশই তো এই চুক্তি করে নাই, তাই না? তাদের উপরে এই এখন 10% বসিয়েছে, তাই না? তারপরে আবার দেখেন এটা যখন এখন যখন এটা শেষ হচ্ছে এবং US কোর্টেও এটা টিকবে না, তখন উনি এই যে এটা যে এমন কোনো দেশ থেকে আমদানি করা হচ্ছে কিনা যেখানে ফোর্স লেবার আছে, সেটার মধ্যে EU, নরওয়ে, এইসব কান্ট্রিও আছে, বাংলাদেশও আছে, ইউরোপীয় ইউনিয়ন সহ আরো 59টা দেশ, বাংলাদেশ সহ টোটাল 60টা দেশের উপরে এটা করেছে। তো দেখেন মানে কিরকম অযৌক্তিকভাবে একটার পর একটা, যখন দেখা যাচ্ছে যে ওই 10%ও 150 দিন ক্রস করে যাচ্ছে, তখন এইটা করা হচ্ছে। সো এইগুলার তো আমাদেরকে যুক্তি দিয়ে এগুলোকে আমাদেরকে ডিল করতে হবে US এর সাথে। মধ্যপ্রাচ্য সংকট যেদিকে যাচ্ছে কিংবা আরও যেগুলো কনফ্লিক্ট চলছে, সেই বৈশ্বিক পরিস্থিতি যদি খুব শিগগিরই ঠিক না হয়, তাহলে বাংলাদেশের যে একটা অন্যতম নির্ভরতার খাত জ্বালানি, সেইখানে কি আমার অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা থাকা উচিত বাজেট? অবশ্যই আমার মনে হয় যে, এবং আমরা যেটুকু ইঙ্গিত পাচ্ছি সেটা থাকবে, বাপেসকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। আপনি কিছুক্ষণ আগে বললেন, সেটা ঠিকভাবেই বলেছেন। অফশোর ড্রিলিংয়ের জন্য আমরা শর্ত যেগুলো নাকি কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল, বিডিং করছিল না কেউ, সেগুলোও কিছু পরিবর্তন করা হয়েছে। এবং বাপেক্স তো কয়টা ড্রিলিং করবে আমাদের অনশোরে, সেটার একটা প্ল্যানও তারা নিয়েছেন। তো আমার মনে হয় যে এটা সম্বন্ধে সবাই এখন আমরা একটা জাতীয় ঐকমত্য আছে যে জ্বালানি নিরাপত্তা ছাড়া অর্থনৈতিক নিরাপত্তা আমাদের এটা করা যাবে না, এবং সেক্ষেত্রে এটাকে অগ্রাধিকার আমাদের দিতে হবে। এবং আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যদি আমরা যেভাবে বাজেটে করতে চাচ্ছি, বিনিয়োগ চাঙ্গা করতে চাচ্ছি, ব্যবসা বাণিজ্যে গতি আনতে চাচ্ছি, এগুলো জ্বালানি নিরাপত্তা ছাড়া এগুলো কোনোটাই করা যাবে না। সুতরাং এখানে অগ্রাধিকার অবশ্যই আমাদেরকে দিতে হবে বাজেটে। আমাদের এই ঋণ নির্ভরতা, সাথে ব্যয় ব্যবস্থাপনা এবং সামগ্রিক রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন, এই সব মিলিয়ে বাজেট কি আসলে শুধুই কিছু সংখ্যা, নাকি সুশাসনের একটা অন্যতম জায়গাও বটে? এটা বাস্তবায়নের উপরে নির্ভর করবে। আমরা বাজেটে অগ্রাধিকার ঠিক করব, আমরা বিতরণ করব আমাদের যেগুলো সম্পদ আছে, আয় আছে, ঋণ আছে, এগুলো দিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে এটার রেজাল্টটা কি হবে এটা নির্ভর করবে বাস্তবায়নের উপর। কতটা সুশাসনের সাথে সাশ্রয়ীভাবে সময় মতো যেটা করা দরকার সেগুলো আমরা করতে পারি, সেটার উপর নির্ভর করবে। আপনি দেখেন এখন পর্যন্ত আমরা 9 মাসে আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন
আপনি দেখেন 1/3 মতো। হ্যাঁ, তারপরে আমরা সবটা ব্যয়ও করতে পারি না। আগে আমরা দেখেছি যে প্রজেক্ট অতি মূল্যায়িত হয়েছে, সেখানে বিভিন্নভাবে পরবর্তীতে বিভিন্ন কম্পোনেন্ট নেওয়া হয়েছে, ডিপিপি ঠিকভাবে করা হয় নাই, অনেক সময় পর্যবেক্ষণ ঠিকভাবে করা হয় নাই। সো এখানে যদি ব্যতিক্রমী কিছু পরিবর্তন আনা সম্ভব হয়, তো তাহলে আমরা এই বাজেটে যেই ব্যয়গুলো করা হচ্ছে সেটা থেকে ঈপ্সিত ফলাফল পাবো। সেটা যদি সম্ভব না হয় তাহলে তো দেখা যাবে যে এটা একটা দুষ্টচক্র সৃষ্টি করবে। টাকা খরচ হয়েছে, রেজাল্ট আসছে না, তার মানে মূল্যস্ফীতি উস্কে যাবে, বিনিয়োগ অনুৎসাহিত হবে। সুতরাং সেদিকটাতে আশা করি যে অতীতের অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিয়ে বাস্তবায়নের উপরে তারা অনেক বেশি জোর দেবেন। আমরাও সেই প্রত্যাশা করি। প্রফেসর মোস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আসন্ন বাজেট নিয়ে। আমাদের সাথে ছিলেন অর্থনীতিবিদ প্রফেসর মোস্তাফিজুর রহমান। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ব্রডকাস্ট কথা চলক দেখার জন্য।